কিছু কিছু ভুল ধারণা আছে সবার ভিতরে। হার্টে যদি রিং লাগানো হয় ঠিকমতো নড়াচড়া করা যাবে না, এটা আবার নড়ে যায় কিনা এরকম একটা কোশ্চেন থাকে। অনেকে দেখে রিং লাগানোর পর ঠিকমতো নামাজও পড়ে না, কারণ যদি নুইলে যদি রিংটা বাঁকা হয়ে যায়, এরকম কিছু কনফিউশন। আবার অনেকের ভিতরে কনফিউশন থাকে যে রিংয়ের ভিতরে আবার ঝং পড়ে যাবে কিনা। রিংটা কিভাবে লাগা হয়? এটা কি বুকটা কেটে লাগানো হয় না, কিভাবে লাগানো? জাস্ট এনজিওগ্রাম আমরা যেভাবে করি। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বায়োফার্মা প্রেজেন্টস স্বাস্থ্যবেলায়। সাথে আছি আমি তৌহিদুল ইসলাম তারেক। দর্শক, বরাবরের মতো আজকের এই পর্ব আমরা আলোচনা করব নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি সমস্যা নিয়ে এবং একই সাথে এর চিকিৎসা নিয়ে। আজকের বিষয় হৃদরোগের চিকিৎসায় এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি, মেডিসিন, বাতজ্বর ও ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ এবং একই সাথে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। স্যার, আমাদের স্টুডিওতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং দর্শকদেরকেও এই অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার। মূল অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা আপনার সংক্ষিপ্ত একটি জীবন বৃত্তান্ত দেখে আসবো। ডাক্তার শফিকুর রহমান পাটোয়ারি 1970 সালে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। এরপর 1999 সালে বাংলাদেশ কলেজ অব সার্জনস থেকে উচ্চতর ডিগ্রি এমসিপিএস এবং 2002 সালে এফসিপিএস সম্পন্ন করেন। একই সঙ্গে 2003 সালে কার্ডিওলজির ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এমডিও সম্পন্ন করেন। বর্তমানে বিশেষজ্ঞ এই চিকিৎসক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, শুরুতেই আমরা যেহেতু হৃদরোগ নিয়ে কথা বলছি, একটু যদি আমাদের বলতেন যে হৃদরোগ বলতে আসলে আমরা কি বুঝি? আসলে হৃদরোগ সবাই আমরা জানি যে এখন সবচেয়ে বেশি মানুষ যে মৃত্যুবরণ করে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে হৃদরোগ। মানে সংক্ষেপে যে বুকে ব্যথা, তারপরে আর নাই। এবং দেখা যাচ্ছে যে প্রতি মৃত্যুর যে 3 জনের 1 জন যে মারা যাচ্ছে, এটার দায়ী হচ্ছে হার্ট অ্যাটাক বা হৃদরোগ জড়িত সমস্যার কারণে মৃত্যুবরণ করে। তাহলে দেখা যাচ্ছে হৃদরোগ সম্পর্কে আমাদের জানা উচিত যে হৃদরোগ কী হৃদরোগ বেশি হয় আমাদের দেশে। আমরা জানি যে হার্ট হলো আমাদের প্রাণকেন্দ্র, এবং বুকের মাঝখানে থাকে হৃৎপিণ্ড, যাকে আমরা হার্ট বলি। এবং এই হার্টের আমরা দেখি যে বাইরে একটি আবরণ থাকে, যাকে আমরা পেরিকার্ডিয়াম বলি। তারপর হার্টের কিছু মাংসপেশি থাকে, হার্টের নিজস্ব রক্ত চলাচলের জন্য পানির লাইনের মতো কিছু রক্তনালী থাকে, যার মাধ্যমে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে থাকে। আবার হার্টের কিন্তু নিজস্ব একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকে, তার নিজস্ব পাওয়ার হাউস থাকে, ট্রান্সমিটার আছে, তার হচ্ছে ইলেকট্রিক সার্কিট আছে, সব ধরনের সিস্টেম আছে, এবং এই হার্টটাকে পরিচালনা করার জন্য। তারপর হার্টের ভিতরে রক্ত চলাচল করার জন্য হার্টের কতগুলো ভাল্ব থাকে, আমরা জানি 4টা ভাল্ব থাকে হার্টের ভিতরে। তাহলে এই সব কিছু মিলেই হার্ট। এখন এই হার্টের সবচেয়ে কমন যে রোগগুলো হয় তার ভিতরে হচ্ছে অন্যতম রোগ হচ্ছে হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ, যাকে আমরা বলি ইসকেমিক হার্ট ডিজিজ, যারই লক্ষণ হচ্ছে আপনারা দেখবেন বুকে ব্যথা, অনেক সময় হার্ট অ্যাটাক, যাকে আমরা ইংরেজিতে বলি মায়োকার্ডিয়াল ইনফাকশন। এছাড়াও হার্টের ভালভের সমস্যা আমাদের দেশে এটা কমন। আমাদের দেশে সাধারণত দেখা যাচ্ছে খুব ঘনবসতিপূর্ণ এলাকা, অনেকেই দারিদ্র্যসীমার নিচে বাস করেন। বিভিন্ন কারণে গলা ইনফেকশন থেকে হার্টের ভালভের সমস্যা হয়, যাকে আমরা বলি বাতজ্বরজনিত হার্টের ভালভের সমস্যা। এবং হার্টের বিশেষ করে হার্টের মাইট্রাল ভালভ, অ্যাওর্টিক ভালভ, এই ভালভগুলো বেশি অ্যাফেক্টেড হয়। এরপরে আমরা দেখি যে জন্মগত হৃদরোগ, মানে একটি শিশু জন্মগ্রহণ করে সে হার্টের ছিদ্র নিয়ে, যেমন আমরা বলি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, অনেক সময় পিডিএ। তারপর হচ্ছে কিছু বাচ্চা যেমন ব্লু বেবি, দেখা যায় নীল রঙের কিছু বাচ্চা জন্মগ্রহণ করে, তাকে আমরা বলি সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। জন্মগত কিছু হৃদরোগ নিয়ে কিন্তু মানে জন্মগ্রহণ করে। এর পাশাপাশি আমরা দেখি যে হার্টের মাংসপেশি, যেটাকে পাম্প হিসেবে কাজ করে হার্ট, এই মাংসপেশিতেও কিছু রোগ হয়, যাকে আমরা বলি মায়োকার্ডাইটিস, কার্ডিওমায়োপ্যাথি, মানে যেটা হলো মাসেলের ভিতরের কিছু রোগ আমরা দেখি। এর পাশাপাশি আমরা আরও দেখি যে হার্টের যে আবরণী থাকে পেরিকার্ডিয়াম, সে পেরিকার্ডিয়ামে কী হয়, পেরিকার্ডিয়ামে পানি জমে যায়, যাকে পেরিকার্ডিয়াল ইফিউশন বলি, পেরিকার্ডাইটিস বলি আমরা। হার্টের কিন্তু টিউমারও হয়, যাকে বলে আমরা হার্টের মিক্সোমা আমরা বলি। হার্টের ভিতরে দেখা যায় টিউমার থাকে,
সেটা অপারেশনের মাধ্যমে রিমুভ করতে হয়। টিউমারটা কতটুকু বেশি দেখা যায় রোগীদের আর যদিও ইনসিডেন্স অনেক কম, কমেছে। কিন্তু হচ্ছে। তারপরে হচ্ছে আমরা যেটা দেখি যে হার্টের যে বড় বড় রক্তনালীগুলো থাকে, এই রক্তনালীতে কিছু রোগ হয়, আমরা যেটাকে বলি এনিরিজম বলি হার্টের। তো এই রোগগুলি সাধারণত আমরা কমন। এছাড়া আপনি দেখবেন যে হার্টের একটা নির্দিষ্ট ছন্দ থাকে, যে হার্ট একটা প্রতিদিন আমরা দেখি 1 লক্ষ বার কিন্তু হার্ট বিট করে। এবং এই যে হার্ট যে 1 লক্ষ বার সে বিট করতেছে, একটা নির্দিষ্ট টাইম ফ্যাশনে কিন্তু করে। প্রতিটা মানুষের ক্ষেত্রে দেখা যায় 60 থেকে 90 বার পার মিনিটে সে কিন্তু হার্ট বিট করে থাকে। এবং এই যে চন্দ্র হার্টের, এই চন্দ্রের ভিতরেও মাঝে মাঝে পতন হয়, যাকে আমরা বলি এরিথমিয়া বলি হার্টের, যে কখনো কখনো ইরেগুলার হার্টবিট পাওয়া যায়, কখনো কখনো বুক ধড়ফড় করে, কখনো কখনো হঠাৎ করে মনে হয় যেন হার্টবিট পাওয়া যাচ্ছে না। এই ধরনের কিছু সমস্যা আমরা পাই, যাকে আমরা এরিথমিয়া বলি। তাহলে ইন জেনারেল আমরা অনেকগুলো হার্টের রোগের কথা আমরা বললাম। এর ভিতরে সবচেয়ে যেই রোগটি মারাত্মক এবং যার জন্য সারা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করে, সেই রোগটি হচ্ছে ইসকিমিক হার্ট ডিজিজ বা রক্তনালী ব্লকজনিত হৃদরোগ, যার বহিঃপ্রকাশ হচ্ছে হার্ট অ্যাটাকের মাধ্যমে। অনেক সময় মাইক্রো ইনফাকশন বা হার্ট অ্যাটাক হয়। স্যার, আপনি খুব সুন্দর করে প্রিসাইসলি বিষয়গুলো আমাদেরকে উল্লেখ করেছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু জানতে চাবো যে যেই কারণে পৃথিবীর এত মানুষ মারা যাচ্ছে হার্ট অ্যাটাকের কারণে বা ইসকেমিক হার্ট ডিজিজের কারণে, বা অনেকে আক্রান্ত হচ্ছে, এর পেছনের রিস্ক ফ্যাক্টরগুলো কি কি আসলে? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন, যে আমাদের অবশ্যই জানা উচিত যে কেন এই রোগটা হচ্ছে। তাহলে এই রোগের যে ভিত্তিটা সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে হার্টের রক্তনালীর গায়ে কোলেস্টেরল জমে, বা অনেকে চর্বির কথা বলেন, চর্বি জমে একটা প্ল্যাক তৈরি হয় বা ব্লকের তৈরি হয়। সেই ব্লকের কারণেই কিন্তু এই হৃদরোগটা তৈরি হচ্ছে। এখন কেন ব্লক তৈরি হয়? তার হার্টের রক্তনালীর গায়ে গিয়ে কেন চর্বি জমবে? এর জন্য বিভিন্ন গবেষণা থেকে আমরা যেই জিনিসগুলো আমরা খুঁজে পাই, তার ভিতরে হচ্ছে সাধারণত দেখা যায় মেল যারা তাদের বেশি হয়, মেল পেশেন্ট যাদের বয়স হচ্ছে 45 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, আর হচ্ছে ফিমেল যাদের বয়স হলো 55 বছর বা তার বেশি, যারা পোস্ট মেনোপজাল মাসিক বন্ধ হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে। আবার আমরা দেখি যে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি যাদের থাকে, যেমন বাবার বয়স 65 ইয়ার্সের নিচে যদি হার্টের রোগ থাকে, তার ছেলেদের হওয়ার সম্ভাবনা থাকে। যেমন মায়ের বয়স যদি 55 ইয়ার্সের নিচে যদি হার্টের রোগ থাকে, তাহলে দেখা যায় তার ছেলে বা মেয়েদের হার্টের রোগ হওয়ার সম্ভাবনা থাকে, যাকে আমরা বলি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি। এর পাশাপাশি আমরা অনেকগুলো জিনিসকে আমরা দেখি বর্তমান যুগে এয়ার পলিউশনকেও দায়ী করা হয় যে হার্ট অ্যাটাকের জন্য দায়ী। তার পাশাপাশি রাত্রে যারা জাগানো থাকেন, অনেক গবেষণা থেকে দেখা যাচ্ছে যে যারা রাতে জাগানো থাকেন, সকালবেলা ঘুমাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, তারপর হচ্ছে সব কিছুতে একটা কম্পিটিটিভ লাইফস্টাইল লিড করার চেষ্টা করেন, এগুলোকে আমরা বলি টাইপ এ পার্সোনালিটি, যে সবসময় একটা কম্পিটিটিভ চিন্তা চেতনা যাদের থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় রোগগুলোর সম্ভাবনা বেশি। এর পাশাপাশি আমরা যেই ফ্যাক্টরগুলোকে সবচেয়ে বেশি দায়ী করি, তার ভিতরে হচ্ছে ধূমপান হচ্ছে অন্যতম। ধূমপান, অ্যালকোহল, ড্রাগ অ্যাডিকশন, তার পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি। এবং কোলেস্টেরলের কথা বলতে গেলে যে কথাটি বলতে হয় সেটি হচ্ছে যে ট্রান্সফ্যাট, বর্তমান যুগে সবচেয়ে বেশি ট্রান্সফ্যাটের হচ্ছে আপনার হার্ট অ্যাটাকের জন্য দায়ী। এবং এই ট্রান্সফ্যাট হচ্ছে আমরা যেমন বেকারি খাবার থেকে শুরু করে, তারপর হচ্ছে যেমন ভাজা পোড়া যে সমস্ত খাবার, যেই তেলটা, একটি তেল বারবার তেলটাতে যখন রান্না করা হয়, সেই তেলটা হচ্ছে হাইড্রোজেনেশন হয়, হাইড্রোজেনেশন হয়ে সেটা স্যাচুরেটেড ফ্যাটে কনভার্টেড হয়, আনস্যাচুরেটেড ফ্যাট থেকে স্যাচুরেটেড ফ্যাট, এবং সেই ফ্যাটটাই হচ্ছে আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। এর পাশাপাশি আমরা যেটা দেখি, যাদের পায়ের সংখ্যা বেশি, যেমন আপনাদের চিংড়ি মাছ, কাঁকড়া, এদের কিন্তু অনেক পা, এদের যে কোলেস্ট্রল থাকে সেটা হলো স্যাচুরেটেড ফ্যাট। গরু, খাসি, এদের হচ্ছে আপনার পায়ের সংখ্যা বেশি, ওদের যে চর্বিটা থাকে সেই চর্বিতে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। এবং যেই প্রাণীর দেখবেন পায়ের সংখ্যা কম, যেমন মাছে কিন্তু যে তেলটা থাকে ওই তেল শরীরের জন্য ভালো। তার পাখি যারা আকাশে উড়ে, তাদের দেখবেন যে আপনার যে চর্বিটা, ওটা কিন্তু শরীরের জন্য ভালো। সুতরাং আমাদের চয়েস করতে হবে কোন চর্বিটা আমরা খাবো। তাহলে কোলেস্টেরল মাত্রা যদি বেশি থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা যদি বিবেচনা করি, আমরা দেখলাম যে লাইফস্টাইলও কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করে। যেমন আমরা হার্ট হেলদি খাবারের কথা সবসময় বলি। হার্ট হেলদি খাবার মানে কি? যেমন এখানে সুষম খাবার থাকতে হবে, ফ্যাট, কার্বোহাইড্রেট সবই থাকবে, ভিটামিন, কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণে থাকবে। এবং সেখানে অতিরিক্ত কোনো জিনিস আমরা খাবো না। বিশেষ করে শাক, সবজি, ফলের কথা আমরা বেশি বলি।
লবণ কম খাবো, স্যাচুরেটেড ফ্যাট কম খাবো, তাহলেই দেখা যাবে আমরা ভালো থাকতে পারবো। যারা কায়িক পরিশ্রম কম করেন, যাদের ওজন বেশি থাকে, হাঁটার অভ্যাস কম, তাদের ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্যার, এই অনেকগুলো রোগের কথা আপনি উল্লেখ করেছেন, হৃদরোগের যে রোগগুলো রয়েছে, আপনারা এই রোগগুলো শনাক্ত করার জন্য আসলে কোন বিষয়গুলো লক্ষ্য করেন এবং কোন টেস্টগুলো করিয়ে থাকেন? এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আমরা রোগীর সাথে কথা বলি। কথা বলার পরে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা রোগ ডায়াগনোসিস করে ফেলতে পারি। কীরকম? যে ইসকেমিক হার্ট ডিজিজ যাদের থাকে, তাদের যে একটা বুকের যে ব্যথাটা হয়, সেই ব্যথার কিন্তু একটা স্পেশাল ধরন আছে, বিশেষ ধরনের একটি বুকে ব্যথা হয়, যে বুকের মাঝখান বরাবর ব্যথা হবে, ব্যথার দেখা যায় হাঁটলে ব্যথা হয়, তারপর রেস্ট নিলে ব্যথাটা চলে যায়, কাজ করলে ব্যথা হয়, আবার কাজ বন্ধ করে দিলে ব্যথা চলে যায়। অনেক সময় আমরা দেখি যে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট স্প্রে দিলে ব্যথা চলে যায়, ব্যথাটা হাতের দিকে যায়, বাম হাতে, ডান হাতে, চোয়ালে, পিছনের দিকে যেতে পারে, অনেক সময় ব্যথার সাথে শরীর ঘেমে যায়। তাহলে এই যে একটা ব্যথার ধরন, এবং যাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর আছে এবং যাদের এই ধরনের ব্যথা থাকে, ধরে নিতে হবে যে তার অবশ্যই হার্টে কোনো না কোনো সমস্যা আছে। সেই ক্ষেত্রে আমরা কি করি, তখন তার কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা বলি, যেমন আমরা সবার আগে বলি যে একটা ইসিজি করা যায় কিনা, ইলেকট্রোকার্ডিওগ্রাম যেটাকে বলি, ব্লাডের আমরা টেস্ট করি, যেমন কিছু মার্কার দেখি, সেই মার্কারের ভিতরে ট্রোপোনিন দেখা হয়। তারপর আমরা ইকোকার্ডিওগ্রামের কথা বলি, যেমন আলট্রাসোনোগ্রাফি, যেমন আমরা প্যাটের করি, এরকম হার্টের আলট্রাসোনোগ্রাম করে দেখি যে হার্টের ভিতরে কোনো সমস্যা হচ্ছে কিনা। তাহলে দেখা যায় বেসিক কিছু পরীক্ষা আমরা করি, তার ভিতরে ইসিজি, ব্লাডের টেস্ট, সেটার ভিতরে ট্রোপোনিন লেভেল, ইকোকার্ডিওগ্রাম। তারপরে হচ্ছে যেমন একজন পেশেন্টের বুকে ব্যথা হয়, মাঝে মাঝে কমে যায়, অনেক সময় কনফিউশন হচ্ছে এটা কি আদৌ কি হার্টের কিনা, ভালোভাবে বোঝা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা তখন বলি যে এটা ইটিটি করার জন্য, যেটা ট্রেডমিল টেস্ট। আমরা যে দৌড়ে টেস্ট করা হয়, এটাকে আমরা ট্রেডমিল বলি। তো ট্রেডমিলের মাধ্যমে যদি দেখা যায় যে হ্যাঁ পজিটিভ আসছে, যে তার হার্টের রক্তনালীতে ব্লক থাকার সম্ভাবনা আছে, তাহলে একটা গেল ট্রেডমিল। আর একটা ইকোর মাধ্যমে যদি আমরা দেখি যে হার্টের ফাংশন কম, বোঝা যাচ্ছে হার্টে ব্লক থাকার সম্ভাবনা আছে। ইসিজি আমরা করলাম, ইসিজি তো বোঝা যাচ্ছে যে তার চেঞ্জের মাধ্যমে বোঝা যাচ্ছে হার্টের রক্তনালীতে ব্লক থাকার সম্ভাবনা আছে। এই ধরনের ক্ষেত্রে আমরা তখন রোগীকে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, দ্যাট মিনস 100% নিশ্চিত করার জন্য যে তার আসলেই কি ব্লক আছে, আর থাকলেই বা সেই ব্লকের পরিমাণ কত, তার চিকিৎসা পদ্ধতি বা কী হবে, তার জন্য হচ্ছে সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড যে টেস্ট বলা হয়, সেই টেস্টটার নামই হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম। মানে আমরা অ্যাঞ্জিওগ্রামের মাধ্যমে সঠিকভাবে নির্ণয় করতে পারি যে হার্টের রক্তনালীতে আদৌ কোনো ব্লক আছে কি না। তারপর যদি ব্লক থাকে, সেই ব্লকের পার্সেন্টেজটা কীরকম, সেটা যেমন দেখা যাচ্ছে যে একেবারে মুখের কাছে যদি ব্লক হয়, সেটা 50% বা তার বেশি হলেই কিন্তু খুব সিগনিফিকেন্ট, তার চিকিৎসা ভালোভাবে চিকিৎসা নিতে হবে। অন্যান্য অংশে 70% বা তার বেশি যদি ব্লক থাকে, সেক্ষেত্রে অবশ্যই তার একটা ভালো ব্যবস্থা নিতে হবে। সুতরাং অ্যাঞ্জিওগ্রাম ছাড়া সুনির্দিষ্টভাবে চিকিৎসা পদ্ধতি সেট করা অনেক সময় খুব ডিফিকাল্ট হয়। এনজিওগ্রাম টেস্ট আসলে কি ধরনের, এটা কিভাবে আপনারা শনাক্ত করেন এই টেস্টের মাধ্যমে যে তিনি তার হার্টে আসলে ব্লক আছে কি নেই? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন, যে কারণ অনেকেরই জানতে চান যে অ্যাঞ্জিওগ্রামটা কী। কারণ হচ্ছে যখন ডাক্তারের কাছে যাচ্ছেন, তখন অনেক সময় অ্যাঞ্জিওগ্রামের কথা বলে দেন ভালোভাবে, অনেক সময় রুগীরা বুঝতে পারেন না এটা কী জিনিস, অনেকে ভয় পান যে এটা মনে কোনো অপারেশন কিনা, বা এতে কোনো মৃত্যু ঝুঁকি আছে কিনা, কি মানে অনেক সময় একটা কনফিউশন তৈরি হয় অ্যাঞ্জিওগ্রামের কথা বললে, আমরা যেটা দেখি আর কি। সুতরাং সবার একটু ধারণা নেওয়া উচিত যে অ্যাঞ্জিওগ্রাম আসলে একটা পরীক্ষা মাত্র, এটা কোনো চিকিৎসা পদ্ধতি নয়। পরীক্ষা ডায়াগনোসিস করার জন্য যে আমার হার্টের রক্তনালীতে কোনো ব্লক আছে কি না, থাকলে সেই ব্লকের পরিমাণ কত, এবং চিকিৎসা পদ্ধতি কি হবে, কি কোনো রিং লাগানো প্রয়োজন হবে, বা স্ট্যান্টিং, না বাইপাস অপারেশন, না শুধু ওষুধ খেলেই হবে। তাহলে এই সমস্ত জিনিসগুলো নির্ধারণ করার জন্য অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে একটি পরীক্ষা। এখন এই পরীক্ষা কীভাবে করা হয়? অ্যাঞ্জিওগ্রাম পরীক্ষাটি দেখা যায় একটা লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে করা হয়। সেটা হচ্ছে হাতের রক্তনালীর মাধ্যমে অ্যাঞ্জিওগ্রাম করা যায়, অথবা পায়ের রক্তনালীর মাধ্যমে অ্যাঞ্জিওগ্রাম করা যায়। এবং অ্যাঞ্জিওগ্রামের জন্য একটি ক্যাথল্যাবের প্রয়োজন হয়। যে হসপিটালে ক্যাথল্যাব থাকে, সেটা হচ্ছে একটা এক্স-রে মেশিনের মতো, যেই মেশিনের মাধ্যমে আমরা কি করি, ছবি তোলা হয়। হার্টের রক্তনালীর ভিতরে কিছু মেডিসিন প্রয়োগ করে ছবি তোলা হয়। এই ছবি তোলার যে প্রক্রিয়া, যে মেশিন, সেটাকে আমরা বলি সি-আর্ম মেশিন, এটা ক্যাথল্যাবে থাকে। তো ওই মেশিনের মাধ্যমে, এবং রুগীকে কোনো অজ্ঞান করা হয় না, শুধু যেই জায়গা দিয়ে অ্যাঞ্জিওগ্রাম করা হয় ওই জায়গাতে সামান্য একটু লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে দেওয়ার মাধ্যমেই এই অ্যাঞ্জিওগ্রাম করা হয়। এবং রুগী সবই দেখেন, সবার সাথে কথা বলতে পারেন, কোনো সমস্যা হলে উনি কথা বলতে পারেন। হাত বা পায়ের রক্তনালী দিয়ে করা হয়। রক্তনালী দিয়ে কি ক্যাথেটার ঢুকিয়ে? হ্যাঁ, একটা ক্যাথেটারের মাধ্যমে আমরা কি করি, হার্টের রক্তনালীর ভিতরে ওষুধ প্রয়োগ করি, রেডিওপেক ডাই বলা হয় সেটাকে,
দিয়ে এক্স-রের মাধ্যমে ছবি তোলা হয় এবং এগুলো ভিডিওর মাধ্যমে মানে আপনার রিপ্রেজেন্ট করা হয়, রোগী নিজে দেখতে পারবেন, ডাক্তাররা দেখেন, দেখে সিদ্ধান্ত নেন যে কয়টা ব্লক আছে, কী পরিমাণ ব্লক আছে। সুতরাং অ্যানজিওগ্রামটা কোনো জটিল কোনো পরীক্ষা না এবং এটা একটি সহজ পরীক্ষা, 5 থেকে 10 মিনিটের বেশি সময়ের প্রয়োজন। কিন্তু স্যার এই পরীক্ষাটা নিয়ে কিন্তু অনেকে ভীত সন্ত্রস্ত থাকেন এবং যখন তারা চিকিৎসক থেকে শুনছেন যে তাদের আসলে এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, তারা একটু আতঙ্কগ্রস্ত হয়ে যান। এই বিষয়টা কেন এবং তাদের মধ্যে কি কোনো ধরনের ভুল ধারণা কাজ করে কিনা? হ্যাঁ, এটার কারণ হচ্ছে কি যে আমরা অনেক সময় হয় কি অ্যানজিওগ্রাম করার জন্য যাই হচ্ছে সবার শেষে দেখা যাচ্ছে রুগীর এমন কন্ডিশন থাকে যে হার্টের রক্তনালীতে অনেক বেশি ব্লক থাকে এবং রুগীর মানে ব্লকের পরিমাণ এত বেশি থাকে যে তখন দেখা যাচ্ছে যে কিছু কিছু পেশেন্ট যে অ্যানজিওগ্রাম করার পর দেখা গেল যে পরবর্তী সময়ে হার্টের জটিলতার জন্য যদি রুগী মৃত্যুবরণ করে অথবা অন্য কোনো সমস্যা যেমন তার হার্ট ফেলিওর ডেভেলপ করলো, বুকে ব্যথা হলো, তখন রুগীদের ভিতরে একটি ধারণা সৃষ্টি হয় যে অ্যানজিওগ্রামের জন্যই মনে হয় আমার রুগীটা মারা গেল, অ্যানজিওগ্রাম করার কারণেই সম্ভবত রুগীটার ক্ষতি হলো। এরকম একটি ধারণা থেকে অনেকের ভিতরে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয় যে অ্যানজিওগ্রাম করলে তো রুগী যদি মারা যায়, এরকম একটা ভয় কাজ করে অনেকের ক্ষেত্রে। আরেকটা জিনিস কাজ করে যে এটা একটা হার্টের একটা পরীক্ষা, এটা কি পরীক্ষা না একটা অপারেশন, এরকম একটা ভীতিকর কাজ করে রোগীদের মাঝে। তারা মনে করেন যে এটা অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে, অজ্ঞান করা হচ্ছে, এরকম একটা ভয় কাজ করে। কিন্তু যদি রোগীকে যদি সুন্দরভাবে এক্সপ্লেন করা যায়, কাউন্সিলিং করা যায়, ভালোভাবে বোঝানো যায় যে আসলে কি জিনিস, কিভাবে অ্যানজিওগ্রাম করা হয় এবং অ্যানজিওগ্রাম করে ওটার উদ্দেশ্যটা বা কি করা হবে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রোগীরা কিন্তু অনেকটাই আশ্বস্ত হন এবং কনভিন্স হন। আপনারা টেস্ট করাচ্ছেন, রোগ শনাক্ত হচ্ছে, এরপরে কি ধরনের চিকিৎসাগুলোতে আপনারা যাচ্ছেন এবং রোগীদেরকে কোন ধরনের চিকিৎসাগুলো আপনারা দিচ্ছেন? আমরা মেনলি আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ নিয়ে। হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগের চিকিৎসা পদ্ধতির ভিতরে 4টা জিনিসকেই আমরা প্রাধান্য দিয়ে থাকি। নাম্বার 1 হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, আমরা বলি যে জীবনযাত্রার কিছু পরিবর্তন আনতে হবে। নাম্বার 2 হচ্ছে কিছু ওষুধের কথা আমরা বলি, আমরা কিছু ওষুধ প্রেসক্রাইব করে সেই ওষুধগুলি খেতে বলি। নাম্বার 3 হচ্ছে যে তার যদি স্ট্যান্ট লাগানোর প্রয়োজন হয় বা রিং লাগানোর, সেক্ষেত্রে আমরা রিং লাগানোর জন্য অ্যাডভাইস করি। কখনো কখনো দেখা যাচ্ছে বাইপাস অপারেশনের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা রোগীদেরকে বাইপাস অপারেশনের কথা বলি। তাহলে 4টা পদ্ধতির মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি। প্রথমে যদি আমি বলি যে জীবনযাত্রার পরিবর্তনের কথা যদি আমরা বলি, সেখানে হচ্ছে কি অবশ্যই ধূমপান বন্ধ করতে হবে, অ্যালকোহল বন্ধ করতে হবে, লাইফস্টাইলকে অবশ্যই সুন্দরভাবে সাজাইতে হবে, কম্পিটিশান, টেনশান, অস্থিরতা এগুলি থেকে অবশ্যই নিজেকে মুক্ত রাখতে হবে। হার্ট হেলদি খাবারের কথা আমরা বলি, হার্ট হেলদি খাবারের দিকে নজর দিতে হবে। দৈনিক 30 মিনিট করে হাঁটার জন্য আমরা বলি হাঁটতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে কিছু পরিবর্তন আমাদেরকে অবশ্যই আনতে হবে। পাশাপাশি ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে রাখা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, রক্তের কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে হবে। তার পাশাপাশি হার্টের ব্লক থাকলে ব্লকের জন্য আমরা কিছু ওষুধ দিয়ে থাকি। ওষুধের ভিতরে হচ্ছে আপনার যেমন যে রক্তকে তরল রাখার জন্য আমরা কিছু ওষুধ প্রয়োগ করে থাকি, যেটাকে অ্যান্টিপ্লেটলেট বলা হয়। এর পাশাপাশি স্ট্যাটিন জাতীয় কিছু ওষুধ প্রয়োগ করা হয়, বিটা ব্লকার, এসি ইনহিবিটর এই ধরনের ওষুধ দেওয়া হয়। আর হার্টের ব্যথা কমানোর জন্য নাইট্রেট জাতীয় ওষুধ আমরা প্রয়োগ করে থাকি। তার পাশাপাশি অ্যানজিওগ্রাম করার পর যদি দেখা যায় সিগনিফিকেন্ট ব্লক থাকে, সেই ক্ষেত্রে আমরা স্ট্যান্ট লাগানোর জন্য বলি। বুকে ব্যথা থাকলে ওষুধ খাচ্ছে, ব্যথা কমছে না, সেই ক্ষেত্রে আমরা অ্যানজিওগ্রাম করে ব্লক থাকলে ব্লক সারানোর জন্য আমরা স্ট্যান্ট বা রিংয়ের কথা বলি, যাকে অ্যানজিওপ্লাস্টি বলা হয়। আচ্ছা, অ্যানজিওপ্লাস্টি করা। হ্যাঁ, এরপরে হচ্ছে কখনো কখনো দেখা যাচ্ছে যে ব্লকের মাত্রা অনেক বেশি, অ্যানজিওপ্লাস্টি করতে গেলে খরচ অনেক বেশি হচ্ছে, এটা হলো খরচের ব্যাপার আমাদের দেশে। নেক্সট হচ্ছে যে যদি খুব বেশি ক্যালসিফাইড লিশন থাকে, এমন জটিল যদি ব্লক থাকে, যে ব্লকে রিং লাগানো জটিলতা বেশি, সেই ক্ষেত্রে আমরা তখন বাইপাস অপারেশনের জন্য আমরা বলি। তাহলে দেখা যাচ্ছে যে এই পদ্ধতির মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি। শুধু চিকিৎসা নিলেই হবে না, তাকে কিন্তু সারা জীবন তাকে ফলো আপে থাকতে হবে, তাকে এই ওষুধপত্র ঠিকমতো খেতে হবে, নিয়ম নীতি মেনে চলতে হবে, এর মাধ্যমে সে ভালো থাকবে। সেক্ষেত্রে আমাদের ভিতরে কিন্তু ধারণাটা ক্লিয়ার না সাধারণ মানুষের কাছে, যে রিং লাগাতে হবে, রিংটা আসলে দেখতে কেমন হয়, বা এই রিংটা আমাদের হার্টে যে থাকবে এটা তো বাইরের একটা জিনিস, এটাতে কোনো সমস্যা হবে কিনা হার্টের মধ্যে, এই ধারণাগুলো সম্পর্কে যদি একটু বলতেন বিস্তারিত। হ্যাঁ, আসলে এটা জানা দরকার সবারই যে এটা আসলে কি করা হচ্ছে। যেমন কিছু কিছু ভুল ধারণা আছে সবার ভিতরে।
যে হার্টে যদি রিং লাগানো হয় সম্ভবত ঠিকমতো নড়াচড়া করা যাবে না, এটা আবার নড়ে যায় কিনা এরকম একটা কোশ্চেন থাকে। অনেকে দেখে রিং লাগানোর পর ঠিকমতো নামাজও পড়ে না, কারণ যদি নুইলে যদি রিংটা বাঁকা হয়ে যায় এরকম কিছু কনফিউশন। আবার অনেকের ভিতরে কনফিউশন থাকে যে রিংয়ের ভিতরে আবার ঝং পড়ে যাবে কিনা। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের কিন্তু মানুষের ভিতরে একটা কনসেপ্ট আছে। এই সম্পর্কে আমাদের একটু জানা দরকার। যেমন এনজিওপ্লাস্টি হচ্ছে একটা প্রসিডিউর, যেটা হচ্ছে যার মাধ্যমে হচ্ছে আমরা হার্টের রক্তনালীর ভিতরে যে ব্লক থাকে, ব্লক মানে হচ্ছে হার্টের রক্তনালীর ভিতরে চর্বি জমে যে স্বাভাবিক রক্ত চলাচল, সে রক্ত চলাচলে বাধাগ্রস্ত করতেছে, যার জন্য ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না হার্টে। রক্ত চলাচল না হলে বুকে ব্যথা হয়, অক্সিজেন সাপ্লাই কমে যায় হার্টের মাংসপেশিতে, এবং যার জন্য সে পুষ্টিও পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না, যার জন্য বুকে ব্যথা করে। এখন আমার রাস্তাটা খুলে দিতে হবে। আর খুলে দেওয়ার জন্য উপায়টা কি? এনজিওপ্লাস্টি প্রক্রিয়াটা হচ্ছে, এটাও লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে করা হয়, এনজিওগ্রামের মতোই একটা প্রক্রিয়া। আমরা করি কি, যে জায়গাতে ব্লক থাকে ওখানে একটা তার, সূক্ষ্ম একটা তার প্রবেশ করানো হয়। ওই তারের উপরে একটা বেলুন দিয়ে এই জায়গাটাকে প্রশস্ত করা হয়, ফুলিয়ে যে জায়গাটা একেবারে চিকন হয়ে আছে, জায়গাটাকে আমরা বড় করি। বড় করলে রক্ত চলাচল স্বাভাবিক হয়। তারপরে হচ্ছে কি, ওখানে একটা মেটালিক আমরা রিং ওখানে বসিয়ে দিই, বেলুনের মাধ্যমে বসিয়ে দিলে হচ্ছে কি জায়গাটা একেবারে পার্মানেন্টলি সে ওপেন থাকতেছে, ক্লোজ হয়ে যাবে না। এখন এই মেটেলটা, এটা হচ্ছে একটা মেটালিক, যে আমরা স্ট্যান্ডগুলি আমরা ব্যবহার করি, এগুলি হচ্ছে মেডিকেল গ্রেডেড, মানে স্টিল যেটাকে বলা হয়, এবং এটা সাধারণত মানুষের শরীরের জন্য কোনো ক্ষতিকারক না। এগুলো হচ্ছে মেডিকেল গ্রেডেড বলা হয় মেটাল, এবং এই মেটালে ক্ষতি করে না। তো সেই মেটালিক আপনার হচ্ছে খাঁচার মতো দেখতে অনেকটা এই স্ট্যান্ডটা, এবং এই স্ট্যান্ডটা বেলুনের মাধ্যমে আমরা ওখানে নিয়ে বসিয়ে দিচ্ছি। তো দেখা যাচ্ছে যে এটা একটা পরীক্ষিত চিকিৎসা পদ্ধতি, এবং এটা সারা ওয়ার্ল্ড ওয়াইডই এই চিকিৎসা পদ্ধতিকেই হার্টের হৃদরোগের চিকিৎসার জন্য একটা অন্যতম চিকিৎসা হিসাবে বিবেচনা করা হয়, এবং যার মাধ্যমে হচ্ছে বুকের ব্যথা কমে থাকে, এবং তার পরবর্তীতে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কম থাকে, এবং সে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, কোনো ধরনের সমস্যা হয় না। স্টেন্ট লাগানোর দ্বিতীয় দিন থেকে রোগী তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারেন, অফিস আদালত থেকে শুরু করে তার সব কাজই তিনি করতে পারেন। এই প্রক্রিয়াটা যদি স্যার একটু বলতেন, যে আসলে রিংটা কিভাবে লাগা হয়, এটা কি বুকটা কেটে লাগানো হয় না কিভাবে লাগানো? জাস্ট এনজিওগ্রাম আমরা যেভাবে করি, যেমন হার্টের রক্তনালীর ভিতর দিয়ে যেভাবে এনজিওগ্রাম করা হয় ক্যাথেটারের মাধ্যমে, বা পায়ের রক্তনালী দিয়ে, জাস্ট স্টেন্টও ওই রক্তনালীর ভিতর দিয়েই, ক্যাথেটারের ভিতর দিয়ে খুবই সূক্ষ্ম এই স্ট্যান্ড, ওটাকে আমরা প্রবেশ করে হার্টের রক্তনালীর যেখানে ব্লক ওখানে আমরা বসিয়ে দিচ্ছি। যেখানে কোনো বুক কাটার কোনো প্রশ্ন নাই, বা মানে রুগীর তেমন কোনো ঝুঁকিপূর্ণও না, এবং বর্তমানে যে সমস্ত সিস্টেম এত বেশি ডেভেলপড হয়েছে যে এখানে জটিলতাও অনেক কম হয়, এবং রুগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমফোর্টেবল, কোনো দুশ্চিন্তাও কমে যায়, সে খুব দ্রুত সময়ের ভিতরে সে তার কাজে ফিরে যেতে পারে। স্যার খুবই সুন্দর বলছিলেন। একটু যদি বলতেন যে স্যার, এনজিওপ্লাস্টি করার সময় আপনি যেটা বলছেন মেটালিক অনেক সময় রিং দেওয়া হয়, এই রিংটা কি মিশে যায় কিনা বা থেকে যায় কিনা হার্টের ভিতরে? এখন এটা হচ্ছে মেটালিক রিং। তো মেটালিক রিংটা সাধারণত মেটালটা তো অ্যাবজর্ব হবে না, এটা থেকে যায়। এটা থেকে যাওয়ার উদ্দেশ্য হলো এটাই যে হার্টের যে রক্তনালী এটা অনেকটা ইলাস্টিক, যে ব্লকটা থাকে, আমরা যদি ব্লকটাতে বেলুন দিয়ে শুধু ফুলিয়ে দেই, পরে কিন্তু আবার সে সুপসিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য সে সুপসিয়ে যেতে না পারে। এই জন্য হচ্ছে কি মেটালিক একটি আবরণ দেওয়া হয়, যার ফলে কি সে কিন্তু আর চেপে যাওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে। এই জন্য মেটালটা ইউজ করা হয়। তবে বর্তমানে গবেষণার ফলে দেখা যাচ্ছে যে নতুন করে কিছু স্ট্যান্ড আবিষ্কার হচ্ছে, যে স্ট্যান্ডটা হচ্ছে 1 বছর পর্যন্ত এরকম স্ট্যান্ড থাকবে, তারপর এটা আস্তে আস্তে শরীরের সাথে মিশে যাবে। তাহলে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি আমি তাকে ঠিক রাখতে পারি, পরবর্তীতে দেখা যায় সমস্যা হয় না। এই জন্য এটাকে বলে বায়ো অবজারভেবল স্ট্যান্ড। যে স্ট্যান্ডটা যদি আসে তাহলে আরও ভালো হবে, তখন আর মেটাল থাকবে না ভিতরে। স্যার সেক্ষেত্রে আরেকটা বিষয়, যে যাদের রিং লাগানো হচ্ছে তাদের কি পরবর্তীতে আবারও একই জায়গায় ওইখানে বা হার্টে আবারও ব্লক হওয়ার কোনো আশঙ্কা থাকে? হ্যাঁ থাকে। এখন কিভাবে সম্ভব? যেমন হচ্ছে কি হার্টের যে ব্লকটা, এটাকে আমরা ইসকিমিক হার্ট ডিজিজ বলি, এটা হচ্ছে জেনেটিক ব্যাকগ্রাউন্ড আছে, যে মানে সবার দেখবেন হার্টের কিন্তু ব্লক হয় না, দেখা যায় এটা জিন দ্বারা নিয়ন্ত্রিত, এবং দেখা যায় ফ্যামিলি মেম্বারদের ভিতরে রান করে। সুতরাং জেনেটিক ডিজিজ একরকম, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো এটার উপর ইনফ্লুয়েন্স করে। এখন আমি নিয়মকানুন যদি ঠিকমতো মেনে চলা হয়, যেমন ধূমপান বন্ধ না করলে, খাদ্য অভ্যাসে পরিবর্তন না আনলে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে যদি রাখা না যায়,
উচ্চ রক্তচাপও আমরা নিয়ন্ত্রণে না রাখতে পারি, তাহলে নতুন নতুন ব্লক হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সেই জায়গা থেকে আবার একই জায়গায় অন্য জায়গায় হইতে পারে, আবার যেখানে আমরা রিং লাগাইছি রিংয়ের আশেপাশেও ব্লক হইতে পারে, আচ্ছা আচ্ছা রিংয়ের আশেপাশে ব্লক হতে পারে, স্বাভাবিক, তারপর চর্বি জমে যেতে পারে। জমে যেতে পারে, অথবা নতুন নতুন স্থানেও কিন্তু ব্লক তৈরি হয় নতুন। যেমন একটা রোগীর বাইপাস অপারেশন করা হলো, তো বাইপাস অপারেশন তো ধরেন আমরা যে জায়গায় ব্লক আছে আমরা ব্লকের কিছুই করি না, বা অন্য একটা চ্যানেল দিয়ে তার সেই রক্তচাপ ব্যবহার রক্ত চলাচলের একটা ব্যবস্থা করা হয়, সেখানেও দেখা যায় আবার ব্লক যে হচ্ছে। আবার ব্লক হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে অবশ্যই আমাদেরকে যে লাইফস্টাইলের প্রতি কিন্তু খুব নজর দিতে হবে, দিতে হবে। জীবনযাত্রার যে আমাদের পরিবর্তনের আমরা কথা বলি সেটা অবশ্যই মানতে হবে, আচ্ছা মানতে হবে, ওষুধ খেতে হবে নিয়মিত। স্যার, একটু খরচের বিষয়ে জানতে চাইবো আপনার কাছ থেকে যে এনজিওপ্লাস্টিতে মূলত খরচটা কেমন হয় রোগীদের চিকিৎসায়? এখন এনজিওপ্লাস্টির ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের দেশে দুইটি পর্যায়ে এনজিওপ্লাস্টি হয়, একটা হচ্ছে গভর্নমেন্ট লেভেলে যেমন সরকারি হসপিটাল, আর একটা হচ্ছে প্রাইভেট হসপিটালগুলোতে। তো সরকারি হসপিটালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খরচ অনেকটাই কম, কারণ সেখানে হচ্ছে আপনি শুধু স্ট্যান্ড যেগুলো হচ্ছে আমাদের রিংয়ের খরচ এবং আনুষঙ্গিক কিছু খরচ হয়। আর অনেক সময় যারা গরিব পেশেন্ট থাকে তাদের জন্য সরকারিভাবে বরাদ্দও থাকে, তাহলে দেখা যাচ্ছে যে সরকারিভাবে খরচটা অনেকটাই কম। আর যখন আমরা প্রাইভেট পর্যায়ে যাবে সেই ক্ষেত্রে এই খরচটা একটু বেশি, কারণ হচ্ছে তাকে তো যে হসপিটালের যে খরচ একটা থাকে, সেটা সেই আমরা খরচটা জেনে এক্সট্রা রাখছি। যোগ হচ্ছে, যার জন্য ওখানে একটু খরচটা বেশি হচ্ছে। আর আরেকটা হলো যে সরকার স্ট্যান্ডের দামগুলো নির্ধারণ করে দিয়েছেন, এবং একসময় যে স্ট্যান্ডের দাম ছিল 1.5 লক্ষ টাকা 2 লক্ষ কমেছে। টাকা, সেই রিংগুলোর দাম কিন্তু এখন 60-70 হাজার টাকার ভিতরে চলে আসছে। তাহলে দেখা যাচ্ছে যে মানে মূল্য নির্ধারণ করার ফলে খরচটা কিন্তু অনেকাংশেই কম। সেটাই স্যার, খুবই সুন্দর বলছেন। আমরা আমাদের অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে, আমি আশা করছি যে আমাদের দর্শকরা আপনার এই বিষয়গুলো আপনি পরিষ্কারভাবে বোঝাতে পেরেছেন। সর্বশেষ যাওয়ার আগে একটু জানতে চাইবো যে হৃদরোগ থেকে আসলে বেঁচে থাকতে, যেটাকে আমরা বলি প্রতিরোধ, এই প্রতিরোধ করতে আসলে একজন সাধারণ মানুষ কি ধরনের পদক্ষেপ ডেইলি লাইফে নিতে পারেন? আসলে যেটা বলা হচ্ছে যে বিভিন্ন গবেষণা থেকে আমরা যেটা দেখি যে যদি আমরা সঠিকভাবে যদি নিয়মকানুন মেনে চলতে পারি তাহলে দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে হৃদরোগকে প্রতিরোধ করা সম্ভব। তাহলে আমরা কি করব চাইলে প্রতিরোধের জন্য? প্রতিরোধের জন্য অবশ্যই আমাদেরকে ধূমপান, মাদক এগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে। শুধু নিজে ধূমপান নয়, প্যাসিভ স্মোকিং থেকে দূরে থাকতে হবে। যেমন আমি ধূমপান করি না, কিন্তু আমার বন্ধু ধূমপান করে, এবং তার পাশে আমি যদি বসে থাকি তাহলে আমারও ধূমপান করাই হলো। সুতরাং ধূমপান থেকে অবশ্যই দূরে থাকতে হবে। উচ্চ রক্তচাপ যদি থাকে, উচ্চ রক্তচাপকে আমরা সাইলেন্ট কিলার বলি। 2 মিলিমিটার মার্কারে যদি আমি ব্লাড প্রেশার কমাইতে পারি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 7% ইসকেমিক হার্ট ডিজিজ আমি কমাইতে পারি। সুতরাং ব্লাড প্রেশারকে অবশ্যই আমার নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদের দেশে আমরা যেটা দেখি যে 1/3 মাত্র চিকিৎসা নিচ্ছেন উচ্চ রক্তচাপের, 1/3 জানার পরও সঠিকভাবে চিকিৎসা নিচ্ছেন না, বাকি 1/3 তো চিকিৎসার ভিতরেই নেই। সুতরাং উচ্চ রক্তচাপকে অবশ্যই আমাদেরকে ফোকাসিং করতে হবে এবং নিয়ন্ত্রণে আনতে হবে। ডায়াবেটিস একটি অন্যতম রোগ, এবং 10% পপুলেশন আমাদের দেশে আমরা দেখি ডায়াবেটিসে আক্রান্ত, এবং অনেকেই ডায়াবেটিসের সঠিকভাবে চিকিৎসা করেন না। তারপর হচ্ছে ডায়াবেটিস নিজে পরীক্ষাও ঠিকমতো করেন না, এবং ডায়াবেটিসকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে, যেভাবে আমাদের খাদ্য অভ্যাসকে ঠিক করতে হবে সেভাবে খাদ্য অভ্যাস ঠিক করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। রক্তের কোলেস্টেরলের কথা আমরা যদি বলি, কোলেস্টেরল মাত্রা স্বাভাবিক রাখার জন্য আমাদের লাইফস্টাইল পরিবর্তন করা, খাদ্য অভ্যাসের চেঞ্জ করা, যদি প্রয়োজন হয় ওষুধও খেতে হবে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করার জন্য। তার পাশাপাশি যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে মানে ইসকেমিক হার্ট ডিজিজ হওয়ার, তাদের অবশ্যই আর্লি স্ক্রিনিং করা, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, ইটিটির মাধ্যমে আর্লি রোগ ডায়াগনোসিস করা, থাকলে সেইভাবে আমাদের অবশ্যই চিকিৎসা নিতে হবে। তার পাশাপাশি আমরা যেটা বলো কম্পিটিটিভ লাইফস্টাইল, তারপর হচ্ছে আমাদের যে দুশ্চিন্তা, গ্রস্ততা, তাই না, এই সমস্ত জিনিসগুলো থেকে আমাদেরকে অবশ্যই ঘুমাইতে হবে ঠিকমতো, রাত না জাগা। তো এইগুলো কিন্তু খুব জরুরি বিষয়। এয়ার পলিউশন খুব ইম্পর্টেন্ট ইস্যু। ঢাকা শহর তো আমরা জানি যে এটা হচ্ছে সবচেয়ে এয়ার পলিউটেড জোন। তো এয়ার পলিউশনের দিকে সবাইকে নজর দিতে হবে। এয়ার পলিউশন যদি মুক্ত থাকা যায় সেই ক্ষেত্রে কিন্তু হার্টের রোগগুলো থেকে মুক্তি থাকা যায়। সেক্ষেত্রে কি স্যার করোনা কালীন সময়ে যে মানুষ মাস্ক পরিধান করতো সেটা কি কন্টিনিউ করা উচিত কিনা? এখন মাস্ক হচ্ছে কি কন্টিনিউ করা উচিত, কিন্তু আপনি ধরেন মাস্ক পরে থাকাটা আসলে অনেকের ক্ষেত্রে
অস্বস্তিকর একটা সমস্যা। এর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অ্যাড্রেস করা উচিত, টোটাল এনভায়রনমেন্টাল কীভাবে আমাদেরকে ঠিক করা ইমপ্রুভ করা যায় সেই দিকে সবার নজর দেওয়া উচিত। তাহলে আমরা দেখলাম যে আমাদের অনেকগুলো কিন্তু ক্ষেত্র আছে যেখানে আমরা ইন্টারভেন করতে পারি। এই জিনিসগুলো যদি নিয়ন্ত্রণে করা যায়, তার পাশাপাশি যদি যে যিনি হার্টের রিস্কে আছেন, যার হার্টের রোগ হওয়ার সম্ভাবনা আছে, তাকে যদি সঠিকভাবে যদি তিনি তার লাইফস্টাইলকে পরিবর্তন করে নিতে পারেন, যেমন দৈনিক আমরা 30 মিনিট করে হাঁটবো, যদি হাঁটা যায় দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে কিন্তু হার্ট ভালো থাকে। তাহলে হাঁটার অভ্যাস আমাদের করা উচিত, আমরা কায়িক পরিশ্রম করা উচিত, ওজন কমিয়ে রাখা উচিত, ওজনটাকে নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। তাহলে ওজন দেখা যায় অনেকের ওজন এমন বেড়ে যাচ্ছে, তাহলে ওজন কিন্তু এত বাড়ানো যাবে না, ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলে এর মাধ্যমেই দেখা যাচ্ছে যে আমরা কিন্তু ভালো থাকতে পারবো, হৃদরোগ প্রতিরোধ করতে পারবো। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে, আমি আমাদের দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বায়োফার্মা প্রেজেন্টস স্বাস্থ্যবেলা, সাথে ছিলাম আমি তৌহিদুল ইসলাম তারেক। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে যে চিকিৎসক উপস্থিত আছেন তিনি বারবার একটি বিষয়ের দিকে গুরুত্ব আরোপ করেছেন যে হৃদরোগ জাতীয় সমস্যা প্রতিরোধের ক্ষেত্রে নিজের লাইফস্টাইলটাকে আসলে ইমপ্রুভ করতে হবে। আশা করছি যে এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং একই সাথে হৃদরোগের চিকিৎসায় এনজিওগ্রাম এবং এনজিওপ্লাস্টির যে ভূমিকা থাকে সে সম্পর্কে আপনারা একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের।